2030 সালের মধ্যে বিশ্বের অনেক দেশ যুদ্ধে জড়াবে এবং সেই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে। আর সেই যুদ্ধ কোনো দেশ দখলের জন্য নয়, বরং সমুদ্রের পানি দখলের জন্য। কিন্তু কেন? বিশ্বের যেখানে 3 ভাগ জল আর মাত্র 1 ভাগ স্থল, সেখানে পানি নিয়ে সবাই কেন এত টেনশনে রয়েছে? কল্পনা করুন, আজ সকালে আপনি কল ছাড়লেন আর এক ফোঁটা পানিও পড়লো না। কারণ শত মাইল দূরে অন্য একটি দেশ কেবল একটি সুইচ অফ করে দিয়েছে। আপনার তৃষ্ণা মেটানোর পানিটুকুও এখন অন্যের হাতের রিমোট কন্ট্রোল হয়ে রয়েছে। এটা এখন বাস্তবতা যে বিংশ শতাব্দীতে আমরা তেলের জন্য যুদ্ধ দেখেছি, কিন্তু বিংশ শতাব্দীতে যুদ্ধ হবে আপনার গ্লাসের শেষ ফোঁটা পানি নিয়ে। একেই বলা হয় হাইড্রোপলিটিক্স, যেখানে নদী এখন আর জীবন নয়, নদী এখন একটি মরণাস্ত্র। স্কোপ এক্সে আজ আমরা কথা বলবো হাইড্রোপলিটিক্স বা পানির রাজনীতি নিয়ে। নীলনদ থেকে শুরু করে ব্রহ্মপুত্র, কিভাবে এই নদীগুলো ঘিরে তৈরি হচ্ছে নতুন স্নায়ুযুদ্ধ, এবং এই যুদ্ধ কিভাবে দক্ষিণ এশিয়ার মানচিত্র চিরতরে বদলে দিতে পারে। আমরা ছোটবেলায় মুখস্থ করেছি পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, কিন্তু সেই 3 ভাগ জলের মধ্যে কতটুকু পানযোগ্য? আমাদের এই নীল গ্রহে 1.4 বিলিয়ন কিউবিক কিলোমিটার পানি আছে, অথচ আপনি তৃষ্ণায় মরছেন কেন? কারণ আপনার চারপাশে যে পানি আছে তার 97.5% নোনা পানি, বাকি 2.5% মিষ্টি পানি, অর্থাৎ আমরা যেটা ব্যবহার করি, যার আবার সিংহভাগ অর্থাৎ প্রায় 70% অ্যান্টার্কটিকায় বরফ হয়ে রয়েছে। মানুষের নাগালে আছে মাত্র 0.007% পানি, যা তারা খাবার, গোসল, পরিষ্কার পরিচ্ছন্নতা, চাষাবাদ থেকে শুরু করে সব কাজেই ব্যবহার করছে। WWF এর রিপোর্ট অনুযায়ী 2030 সালের মধ্যে বিশ্বের চাহিদার তুলনায় পানযোগ্য পানির ঘাটতি হবে 40%। এটি আসলে কেবল একটি সংখ্যা নয়, এটি মৃত্যু পরোয়ানা। কারণ মানুষ না খেয়ে 3 সপ্তাহ বাঁচতে পারে, কিন্তু পানি ছাড়া 3 দিনও অসম্ভব। এখন আসল সমস্যা এটা নয় যে পানি কম, আসল সমস্যা হলো এই 0.007% পানি কোথায় আছে এবং কার দখলে আছে। পানির জন্য এই যুদ্ধের ফ্রন্ট লাইনে রয়েছে আফ্রিকা। হাজার বছর ধরে মিশরের প্রাণ ছিল নীলনদ, কিন্তু আজ সেই নদীর চাবিকাঠি ইথিওপিয়ার হাতে। তারা তৈরি করেছে আফ্রিকার বৃহত্তম বাঁধ, গ্রেট ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম। এটি হলো মূলত আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প। ইথিওপিয়া এই প্রজেক্টের জন্য নীল নদে বাঁধ তৈরি করলো। এতে করে মিশর নীল নদের পানি আর পাচ্ছে না, বা তাদের পানি পাওয়া নির্ভর করছে ইথিওপিয়ার মনমার্জির উপর। ইথিওপিয়ানদের কাছে এটি তাদের দেশের উন্নয়ন ও অগ্রগতি, কিন্তু মিশরের জন্য এটি মরণ ফাঁদ। নীল নদের পানি যদি মাত্র 10% কমে যায়, মিশরের কৃষি জমির 25% চিরতরে মরুভূমি হয়ে যাবে। এটি কেবল পানি চুরি নয়, এটি একটি আস্ত জাতিকে শুকিয়ে মারার আন্তর্জাতিক কৌশল। এই গল্প শুধু ইথিওপিয়া বা মিশরের নয়, সুদানের খার্তুমে আজ মানুষ এক বালতি পানির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে সুদানের প্রতি বছর হাজার হাজার মানুষ কেবল দূষিত পানি পান করে মারা যাচ্ছে। কিন্তু পানির জন্য লড়াই কি আজ প্রথম? না, সভ্যতার জন্মলগ্ন থেকে পানি ছিল ক্ষমতার অস্ত্র। ইতিহাস বলছে খ্রিস্টপূর্ব মেসোপটেমিয়া শহরগুলো একে অপরের সেচখাল ধ্বংস করে শত্রুকে পানিবিহীন করত। আধুনিক যুগে সেই লড়াই আরো ভয়ঙ্কর হয়েছে। জর্দান নদী নিয়ে ইসরায়েল প্যালেস্তাইনের সংঘাত, ইন্দাস নদী নিয়ে ভারত পাকিস্তানের উত্তেজনা, কিংবা নীল নদ ঘিরে মিশর ও ইথিওপিয়ার যুদ্ধের আশঙ্কা এই ইঙ্গিত দেয় অচিরেই বিশ্ব পানি নিয়ে যুদ্ধ দেখতে যাচ্ছে। গত কয়েক দশকে পৃথিবীতে পানি নিয়ে অন্তত 1600টি বড় সংঘাত হয়েছে। কারণ একটাই, নদী যার দখলে, ভবিষ্যৎও তার দখলে। পানির এই ভূরাজনীতির আসল গেম মাস্টার চীন। মেকং নদী, যা দক্ষিণ পূর্ব এশিয়ার 6টি দেশের লাইফলাইন, তার উপর চীন একাই 11টি বিশাল বাঁধ দিয়ে রেখেছে। একে বলা হয় ওয়াটার হ্যাজিমনি বা পানির আধিপত্য। 2019 সালে যখন ভিয়েতনাম খরায় ভুগছিল, তখন চীন তাদের বাঁধে রেকর্ড পরিমাণ পানি আটকে রেখেছিল। চীন প্রমাণ করে দিয়েছে তারা কোনো গুলি না ছুড়েই প্রতিবেশী দেশগুলোর অর্থনীতি দোষিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু আসল দুঃখ লুকিয়েছে তিব্বতে। চীন এখন ব্রহ্মপুত্রের উপর এমন এক ড্যাম বানানোর পরিকল্পনা করছে, যা থ্রি গর্জেস ড্যামের চেয়েও 3 গুণ বড়। এটি কেবল বিদ্যুৎ প্রকল্প নয়, এটি একটি জিওপলিটিক্যাল রিমোট কন্ট্রোল। চীন চাইলেই ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে বন্যায় ডুবিয়ে দিতে পারে, অথবা খরায় শুকিয়ে মারতে পারে। আর এখানে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর সমীকরণ। চীন ভারতকে চাপে রাখতে ব্রহ্মপুত্রের পানি নিয়ন্ত্রণ করছে, আর ভারত
তার নিজের পানির অভাব মেটাতে বাংলাদেশের দিকে আসা গঙ্গা ও তিস্তার প্রবাহ নিয়ন্ত্রণ করছে। 1975-এর ফারাক্কা থেকে আজকের তিস্তা আমরা সবসময় একতরফা নিয়ন্ত্রণের শিকার। গজলডোবা ব্যারাজের মাধ্যমে শুকনো মৌসুমে যখন পানি আটকে দেওয়া হয় তখন আমাদের শস্য ভাণ্ডার খ্যাত উত্তরবঙ্গ মরুভূমি হয়ে যায়। আবার বর্ষায় যখন সব গেট খুলে দেওয়া হয় তখন লাখ লাখ মানুষ বন্যায় সর্বস্ব হারায়। পরিস্থিতি এমন হয়েছে যে বাংলাদেশে ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর 2 থেকে 3 মিটার নিচে নামছে। আগে যেখানে 40 ফুটে পানি পাওয়া যেত এখন সেখানে 1200 ফুট গভীর নলকূপ লাগছে। পানির এই সমস্যা শুধু বাংলাদেশে নয়, ভারতেও প্রায় আমরা কৃষকের আত্মহত্যার খবর শুনি। এগুলো কোনো দুর্ঘটনা নয়, এগুলো একটি পরিকল্পিত ইকোলজিক্যাল জেনোসাইড। 2030 সালের মধ্যে পৃথিবী দুটি ভাগে ভাগ হবে। একদল যারা সমুদ্রের পানিকে মিঠা করার প্রযুক্তি কিনবে, অর্থাৎ সমুদ্রের পানিকে ডিস্যালিনেশন করার জন্য প্রযুক্তিতে ইনভেস্ট করবে, যেমন সৌদি আরব, ইসরায়েল। অন্য দল যারা কেবল বৃষ্টির জন্য প্রার্থনা করবে। সমস্যা হলো 1000 লিটার পানি ডেসালিনেট করতে খরচ হয় প্রায় $1, যা মিশর বা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে সোনার চেয়েও দামি। বিশ্বব্যাংকের মতে 2030 সাল নাগাদ কেবল পানির অভাবে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার জিডিপি 6 থেকে 14% কমে যাবে। 2030 সাল খুব দূরে নয়। বিশেষজ্ঞরা বলছেন আগামীর বিশ্বযুদ্ধ হবে পানির জন্য, আর তার কেন্দ্রবিন্দু হবে আমাদের এই এশিয়া। ওয়াটার ওয়ার কোনো কাল্পনিক সিনেমা নয়, এটি নীলনদ, মেকং আর ব্রহ্মপুত্র অলরেডি শুরু হয়ে গেছে। যখন নদী শুকিয়ে যায় তখন শুধু ফসল মরে না, একটি জাতীয় স্বপ্নও মরে যায়। প্রশ্ন হলো, আমরা কি পানির এই অস্ত্রায়ন রুখতে পারবো, নাকি এক ফোঁটা পানির জন্য আমরা ধ্বংস হয়ে যাব? আপনার ভাবনা কি? কমেন্টে আমাদের জানান।